আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের টিউটোরিয়ালটা আমরা বৃত্ত অধ্যায়ের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে কিভাবে তোমরা খুব শর্টকাট টেকনিকে ক্যালকুলেটর দিয়ে অর্থাৎ এই জিনিসটাকে ব্যবহার করে তোমরা বৃত্ত অধ্যায়ের এমসিকিউগুলো সমাধান করবে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 4টি টাইপ রয়েছে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি 4টি টাইপ দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা বৃত্ত অধ্যায়ের 4 ধরনের এমসিকিউ সমাধান করবে। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে ঠিক সেই রকমই এই 4টি টাইপ নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের দেখাই নিই যে কী কী আজকে এমসিকিউ থাকছে আজকের ভিডিওতে। তো চলো আমরা দেখে নিই। আশা করি তোমরা ইন্ট্রোতে সেই ভিডিওগুলো বা সেই পিকগুলো দেখে নিয়েছো। এখন আসো আমরা বৃত্তগুলো বা বৃত্তের এমসিকিউগুলো সমাধান করি। তো প্রথম এমসিকিউ আমাদের ছিল কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, এখানে কোণ কত বা কোণ কি বলা যেতে পারে, কোণ কি। ওকে, তো একটু হয়ে গেল, একটু কম্বাইন করে নাও যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি বা কোন কোন কাকে বলে, এটাই। ওকে, তো এই রকম প্রশ্নগুলা তুমি তোমার গাইড, সাপ্লিমেন্ট, বুক, তোমার যে এনসিটিভি কর্তৃক গণিত বই দিয়েছে তুমি সেই বইয়ে দেখতে পাবা। ওকে, তো আমি এই ধরনের এমসিকিউগুলো কীভাবে সমাধান করবো, এখন কথা হচ্ছে এইটা। তো দেখো, এর একই প্রশ্ন তোমার এটা যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটা হচ্ছে বৃত্তের উপচাপে আর এটা হচ্ছে তোমার বৃত্তের অধিচাপ। তো এখন কথা হচ্ছে আমাকে প্রথমে চিনতে হবে অধিচাপ কোনটা আর উপচাপ কোনটা, অর্থাৎ উপচাপ কোনটা আর অধিচাপ কোনটা। তো এই দুটো জিনিসকে চিনতে হবে। তো এই দুটো জিনিসকে চেনার জন্য আমি তোমাদেরকে একটা চিত্র সাজেস্ট করব, সেটা হচ্ছে এটা। এখানে ভালো করে খেয়াল করবা যে একটু এক্সপ্লেন যদি দিই তোমাদেরকে আমি, তো জাস্ট তুমি এরা শর্টকাটের জন্য একটা কথা বা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে দেখো এইখানে যে কোণটা আছে এটা কি ছোট কোণ না, আর এটা কি বড় কোণ, তাই না? অর্থাৎ এই কোণটাকে তুমি বলতে পারো বড় কোণ, অর্থাৎ এটাকে বলা হয় যে কি অধিচাপ। তুমি এটাকে বলবা অধিচাপ আর এটাকে বলবা উপচাপ। ওকে, তো আমি এটাকে লিখে দিচ্ছি উপচাপ। ওকে, আর এটাকে লিখবা কি অধিচাপ। তো খেয়াল করো, এই বড় কোণটাকে মনে রাখবা সব সময় টেকনিক, সেটা হচ্ছে বড় কোণটাকে মনে রাখবা অধিচাপ, ছোট কোণটাকে মনে রাখবা উপচাপ। কেমনে চিনবো ছোট কোণ বড় কোণ? দেখতে পাচ্ছ এটা কেন্দ্র থেকে ব্যাসার্ধ, অর্থাৎ এর পুরুত্ব এতটুকু এবং এটার পুরুত্ব দেখো কত বড়, অর্থাৎ বড় কোণটাকে বলবো অধিচাপ, ছোট কোণটাকে বলবো উপচাপ। এখন জানতে হবে, আমরা অধিচাপ উপচাপ জেনে নিলাম। এখন জানতে হবে যে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি বা কোণ কাকে বলে, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা কি। তো এখন আমাকে জানতে হবে যে কি কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা কি। তো তার জন্য শর্টকাট টেকনিক মনে রাখবা। তো এগুলো সমাধান করার জন্য আমাদের শর্টকাট টেকনিক মনে রাখতে হবে যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত যে কোণটি সেটি হবে স্থূলকোণ, আর বৃত্তের অধিচাপে যে কোণটি সেটি হবে তোমার কি সূক্ষ্মকোণ। ওকে, তো এক্ষেত্রে আমাদের বলেছে প্রথম প্রশ্নে তুমি দেখতেই পাচ্ছ যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি। এক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখন পরবর্তী এমসিকিউ কি তোমাকে বলে দিতে হবে? আশা করি বলে দিতে হবে না, তোমরা অ্যান্সারটা তোমাদের নিজেই পেয়ে গেছো। অ্যান্সারটা হবে তোমার সূক্ষ্মকোণ। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। চলে যাচ্ছি আমরা পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ ধরনে। এটা আমরা কমপ্লিট করে ফেললাম এমসিকিউ ধরন 1। ওকে, তো আমরা চলে যাচ্ছি 2 নম্বর এমসিকিউ টাইপে। দেখতেই পাচ্ছ একটা মস্ত বড় একটা কি বৃত্ত, মস্ত বড় না, ওকে বৃত্ত একটা বললাম। তো এই বৃত্ত দিয়েছে, বলেছে যে ও বৃত্তের কেন্দ্র। তোমরা এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের গাইডে পাবা, অনেক এই বোর্ড প্রশ্নে অনেকগুলো আসবে, এগুলো তোমরা অবশ্যই পাবা। ও বৃত্তের কেন্দ্র
এখানে দিয়েছে যে জিই মানে জিই ইকুয়াল টু 10 সেন্টিমিটার আর জিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। সো প্রশ্ন করেছে তোমাকে যে 1/2 অর্থাৎ হাফ কোণ ইএফজি সমান কত। সো কোণ ইএফজি সমান কত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি, কোনটা হবে? তোমাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় কোনটা হবে, তো তোমাকে এই এমসিকিউগুলো, আমি একটা কথা বলি শোনো, তো এই এমসিকিউগুলো ছাত্রছাত্রীরা বেসিক্যালি করতে চায় না বা সমাধান করতে চায় না, ইচ্ছাও হয় না। আমি 90% ছাত্রছাত্রীকে দেখেছি যে এই এমসিকিউগুলোকে তারা বাদ দিয়ে দেয়, কিন্তু পরীক্ষা হলে যারা এই এমসিকিউগুলো করে যাবে তারা প্লাস পয়েন্ট পাবে। ওকে, তার মানে তাদের থেকে অর্থাৎ অন্যদের থেকে তারা কি আগিয়ে থাকবে। সো কীভাবে সমাধান করব, তো সিম্পলিভাবে ক্যালকুলেটর হাতে নিব। ক্যালকুলেটর হাতে নেওয়ার পর কি করব দেখো, ভালোভাবে খেয়াল করব কিন্তু। তো দেখো এখানে কোণ ইজিডি এটা সমান কত। সো তোমাকে বলেছে কোণ কোণ ইএফজি সমান কত, প্রশ্নে বলেছে ইএফজি, তাই না? তো ইএফজি সমান কত তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আমরা পিথাগোরাস স্যারের উপপাদ্যটা জানি না, যে ধরো এই চিত্রটাই আমি আঁকছি এভাবে, যে এভাবে আমি আঁকলাম, আঁকার পর এই কোণটা কি বলো, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। সো সেই একই নিয়ম তুমি দেখতে পাচ্ছ যে এই বৃত্তটাকে কয় ভাগে ভাগ করেছে, 2 ভাগে। সো এই ভাগটা তুমি বাদ দিয়ে দাও, বাদ, তোমার এই ভাগের দরকার নেই, তোমার এই ভাগের দরকার। সো এই ভাগে তোমার রয়েছে এই যে তোমার এই কি ত্রিভুজটা। তো এই ত্রিভুজটা পিথাগোরাস স্যারের উপপাদ্য অনুযায়ী আমরা জানি এটা সমান কি 90 ডিগ্রি। এটা আমরা তো সবাই জানি না, এটা সমান 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি এটা হয়, অর্থাৎ কোণ ইএফজি সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে হাফ 90 ডিগ্রি সমান কত? অবশ্যই হাফ 90 ডিগ্রি সমান কত, 1/2 গুণিত কত 90, তোমরা ডিগ্রি দিতে পারো। 90 ডিগ্রি সমান কি 45 ডিগ্রি, তাই কি না? অর্থাৎ হাফ 90 ডিগ্রির মান আসছে 45 ডিগ্রি। সো অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। আশা করি আমি এই ধরনের এমসিকিউ বা ট্রিক্স বুঝাতে পেরেছি। সো ধরন 2 এটাই কথা ছিল যে তোমাদের যদি এরকম সার্কেল দেয় বা বৃত্ত দেয়, সো টেকনিকটা হচ্ছে যে এইরকম কোণ দিবে, তোমরা অহরহ পাবা, অনেক পাবা এমসিকিউ, এই ধরনের এমসিকিউ। সো অবশ্যই তুমি তোমার গাইড, তোমার সাপ্লিমেন্ট, যার যা আছে তা নিয়ে তোমরা বসে যাবা এই ভিডিওটা দেখার পর সলভ করার জন্য, বৃত্ত অধ্যায়ের এমসিকিউগুলো সমাধান করার জন্য। তোমরা এই 2টা ভিডিও, আমি যে আগের ভিডিও দিয়েছি 1 নম্বর ভিডিও অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 আজকের ভিডিও, সো এই 2টা ভিডিও দেখে অবশ্যই তোমরা খাতা কলম এবং গাইড সাপ্লিমেন্ট যার যা আছে তা নিয়ে সমাধান করতে বসে যাবা, দেখবা অনায়াসে তুমি এরকম এমসিকিউগুলো পেরে যাবা। সো চলে যাচ্ছি আমরা টাইপ 3 বা ধরন 3-এ। সো ধরন 3-এ আমাদের এমসিকিউ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 5 সেন্টিমিটার, এটা কিন্তু একটু বুঝার অঙ্ক, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর লম্বের মানে কি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যা এর দৈর্ঘ্য কত। এটা করার জন্য তোমার একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। একটা বৃত্ত এঁকে নিবা, তোমাকে যা বলেছে একটা বৃত্ত এঁকে নিবা। বৃত্ত আঁকার পর দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা, এই এবিটা হচ্ছে জ্যা, মনে রাখবা এবি হচ্ছে জ্যা। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি কেন্দ্র, আর এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্বের অঙ্কিত লম্ব মানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অর্থাৎ অঙ্কিত লম্ব, এটা কি অঙ্কিত লম্ব না, এটা হচ্ছে তোমার লম্ব, অর্থাৎ এই যে এই লম্ব অর্থাৎ এই দূরত্বটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এটা আমি দিয়ে রেখেছি 3 সেন্টিমিটার। আর তোমাকে বলেছে বৃত্তের ওই জ্যা এর দৈর্ঘ্য কত, আর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বৃত্তের পার্ট 1 ভিডিওতে আমি ব্যাসার্ধ নির্ণয় কীভাবে করবা, তুমি ওই টেকনিকটা তোমাকে দেখিয়েছি, আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে, সমস্যা নাই। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে কোনো বিন্দুর অর্থাৎ বৃত্তের যে বিন্দুতে স্পর্শ করবে যে রেখাটা, ওটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এই যে কেন্দ্র আর এই যে রেখা, অর্থাৎ এইটা কি বৃত্তকে স্পর্শ করেছে, তাই না? কেন্দ্র থেকে কোনো রেখা যদি বৃত্তটাকে স্পর্শ করে, ওটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। সো বৃত্তের ব্যাসার্ধ আমার 5 সেন্টিমিটার, আর এবি হচ্ছে জ্যা। ওকে, মনে রাখবা। তো এখন বলেছে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। সো দৈর্ঘ্য নির্ণয়ের জন্য খুব সুন্দর একটা টেকনিক তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি।
তো সেই টেকনিকটা হচ্ছে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আগে আমরা বর্গ করব। তো এখানে খেয়াল করো এই মানগুলো কি দেওয়া আছে, দুইটা মান, একটা আর এ হচ্ছে একটা, অর্থাৎ এই মানগুলোকে আমরা বর্গ করব। সব বর্গ করব কিভাবে, 5-এর বর্গ কত, 25, অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার দেবো, সরি বর্গ না স্কোয়ার দেবো, 5-এর স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার দিলে কত হয়, স্কোয়ার 25। আমরা এটা লিখে রাখবো, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি 25। আর 3-এর স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 9। আমরা এই দুটা সংখ্যা পাইলাম। তো যে মানগুলো পেয়েছি আমি, তো এই মানগুলোকে এখন আমরা বিয়োগ করব। জাস্ট এখানে বিয়োগ চিহ্ন বসাই দেবো বা মাইনাস চিহ্ন বসাই দেবো। সো খেয়াল করো, এখন আমরা যে মানগুলো পেলাম, সো এই মানগুলো পাওয়ার পর কি করব, বিয়োগ করব। সো বিয়োগ করার পর, অর্থাৎ এই বিয়োগ সাইনটা দিব আমরা, বিয়োগ করার পর এখন কি করব, এই দুটোকে আমরা বিয়োগ ফলটা বাইর করব। তো বিয়োগ ফল বাইর করলে কত হয়, 16। আমি একটু দেখাই দিই, করলে হয় 16, অ্যান্সার পাইলাম আমরা 16। 25 - 9 করলে অ্যান্সার পাই 16। আশা করি বোঝাতে পারছি আমি। সো 25 - 9 করলে অ্যান্সার হবে 16। তো 16-র পরে এখন আমরা কি করব, এটাকে রুট করব। সো এটাকে যদি আমরা রুট করি, সো টেকনিকটা হচ্ছে যে রুট করলে হয় 4, অর্থাৎ 16-র রুট কত, √16 4। অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ, √16 4। সো এখন আমরা কি করব, এই 4কে আবার 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 8। আমাদের অ্যান্সার হবে 8। সো অনেকে বলতে পারে যে এটা অনেক বিদঘুটের টাইপ, অনেক আমি করব না। ওকে, তো কেন করবে না, কেন বিদঘুটের টাইপ, তো একটু শর্টকাট টেকনিকটা বুঝাই দিই। তো এই ধরনের এমসিকিউ যখন তোমাকে দিবে, তোমার টার্গেট থাকবে দুইটা কিন্তু মান দিবে। ওকে, দুইটা মান দিবে। সো যে দুইটা মান দিবে ওই দুইটা মানকে আগে বর্গ করে ফেলবা, অর্থাৎ স্কোয়ার। তুমি স্কোয়ার করে ফেলবা। এই 2 স্কোয়ার মানে তো বুঝো, এখানে আছে 5 আর আছে কি 3। তো আমি 2টার উপরে স্কোয়ার করে দিলাম, তারপরে ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে দিবা। তারপর যে ফলাফলটা পাবে এখানে ফলাফলটা বসিয়ে দিবে। সো ফলাফল বসিয়ে দেওয়ার পর তোমার কাজ হবে, দেখো কি করবা, রুট ওভার করবে। ওকে, রুট ওভার করলে, রুট ওভার করার পর 2 দ্বারা গুণ করে দেবে, অর্থাৎ যে মানগুলো থাকবে ওগুলোকে প্রথমে বর্গ করা, তারপর কি করা, বিয়োগ, দুটার মধ্যে বিয়োগ ঘটানো, অর্থাৎ একটার থেকে আরেকটা বাদ দেওয়া, তারপর হচ্ছে রুট করা, তারপর হচ্ছে তোমার 2 দ্বারা ওই রুটের ফলকে, অর্থাৎ যে রুট করার যে ফলাফলটা পাবে ওটাকে 2 দিয়ে গুণ করলে তোমার মানটা চলে আসবে। আর তুমি যদি এই অঙ্কটা বুঝে করতে যাও অনেক সময় লাগবে, তোমাকে আমি মানে এই ভিডিওতে বোঝানো সম্ভব হবে না। সো আশা করি তুমি এই টেকনিকটা বুঝতে পেরেছো। সো চলে যাচ্ছি আমরা 4 নম্বর টাইপ বা 4 নম্বর ধরনে। সো 4 নম্বর ধরনে দেখতেই পাচ্ছ একটা সুন্দর মতো বৃত্ত। সো এখানে লেখা আছে একটা বৃত্ত, এখানে ও বৃত্তের কেন্দ্র কোণ BAC সমান কত। তো BAC কত, BAC সমান কত। সো এ ধরনের এমসিকিউগুলোর টেকনিক শেখার জন্য তোমার একটা খুব কমন জিনিস জানা লাগবে। তো সেই কমন জিনিসটা কি, সেটা হচ্ছে যে, তো সেই কমন বিষয়টা হচ্ছে যে এই যে এক্স, এখানে এক্স আছে না, এখানে এক্স, এখানে এক্স। তো এই এক্সের পরিবর্তে তোমাকে যে প্রশ্নে অপশানগুলো দিবে, এই অপশানগুলোর মধ্য থেকে একটা 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 করে, অর্থাৎ 4টা অপশান আছে না, 4টা তোমাকে বসাতে হবে। যতক্ষণ না পর্যন্ত এখানে যে মানটা থাকবে, এখানে 60 আছে, 60 থাকবে এটা বলা না। তোমার প্রশ্ন থাকতে পারে এখানে 120, অর্থাৎ 120 বা 40 বা 45 বা তোমার 70, যাই থাকুক তার ডবল হতে হবে। তো বসাই, এখানে এক্সের পরিবর্তে আমি যদি 30 বসাই তাহলে কি আর ডবল আসে, একটু হিসাব করে দেখাই দিই। 30 + 60 90, অবশ্যই না। তারপরে এখানে যদি তোমার 45 বসাই, অর্থাৎ 45, তারপরে +60, ডবল আসে না। তারপরে তোমার যদি 60 বসাই, খেয়াল করো 60 বসালে 60, তারপরে 120 আসে। তো এর অবশ্যই 120 আসতে হবে। যদি ডাবল আসে 120 আসতে হবে এটা বলা না, যে যদি ডাবল আসে ওইটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এরকম যখন এমসিকিউ দিবে, তোমার বইয়েও আছে এরকম একটা এমসিকিউ, খেয়াল করবা। সো এরকম যখন এমসিকিউ দিবে তখন কি করতে হবে, তখন যেই মানটা থাকবে, অর্থাৎ এখানে যে মানটা থাকবে সংখ্যাটা, এই সংখ্যাটার ডাবল হবে। একটাই টেকনিক যে এই সংখ্যাটা ডাবল হবে। যখন এই সংখ্যাটার, যে সংখ্যাটা বসিয়ে এই সংখ্যাটা ডাবল হয়ে যাবে, ওটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর আরেকটা টেকনিক মনে রাখতে পারো, অর্থাৎ 60 বসাইলে এখানে 60 অ্যান্সার আসবে। আরেকটা টেকনিক খুব শর্টকাট, একদম শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা ডাবল হবে। অর্থাৎ এখানে 60 থাকলে এখানে 60 বসবে, এখানে যদি 20 থাকে এখানে 20 বসবে, অর্থাৎ
এখানে যদি 40 থাকে এখানে 40 বসবে, অর্থাৎ এক্স আর এক্স দুটো এক্স যদি নিচে নিচে থাকে এবং এরকমভাবে অর্থাৎ এরকম যদি চিত্র দেখতে পাও, টেকনিকটা এরকমভাবে খাটাবা যে যে সংখ্যাটা তোমাকে দিবে ওই সংখ্যাটা ডাবল, ওই সংখ্যাটার ডাবল, ওই সংখ্যাটার ডাবল। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছি এইটা, বা এই 4টা ধরন আমি 1 থেকে 4 পর্যন্ত বা 1 থেকে 8 পর্যন্ত, মানে পর্ব 1 থেকে শুরু করে পর্ব 2 পর্যন্ত 8টা টেকনিক দিলাম। সো এই টেকনিক থেকেই ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন আসবে। আর এই ভিডিওটা বেসিক্যালি 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য খুব ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে আমি আশা করছি। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।